বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, রামপুর হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আজকে যে ক্লাসটি নিব তা অষ্টম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। দেখো শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায়ের যেগুলো আছে, গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার, পার্ট 1 গৃহ সম্পদ, পার্ট 2 সময় শক্তির পরিকল্পনা, পার্ট 3 অর্থ পরিকল্পনা, পার্ট 4 পরিবারের সুষ্ঠু সম্পদের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই প্রথম অধ্যায়ের তোমার অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি দেওয়া হয়েছে, তোমার পরিবারের আয়ের সাথে সম্প্রীতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো। এখন শিক্ষার্থীরা, এই বাজেট পরিকল্পনা করাটা ও বাজেট প্রণয়নটা হলো তোমাদের জন্মদিনের অনুষ্ঠানটা কয়জনের মধ্যে আয়োজনটা করা হবে এবং কি কি মেনু থাকবে। এখন তোমরা তোমাদের নিজেদের নির্দিষ্ট কি কি মেনু থাকবে, কয়জনের মধ্যে আয়োজন করা হবে, সেই অনুপাতে পরিকল্পনা করবে এবং বাজেট প্রণয়ন করে দেখাবে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় গৃহ পরিবেশে নিরাপত্তা, পার্ট 1 গৃহ পরিবেশে নিরাপত্তা রক্ষা করণীয় ও প্রাথমিক চিকিৎসা, পার্ট 2 বিভিন্ন ধরনের দুর্ঘটনা, পার্ট 3 বড় দুর্ঘটনা, পার্ট 4 হাড় ফাটা ও ভেঙে যাওয়া, পানিতে ডোবা, তড়িহাত। এখন তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এড বক্স তৈরি করো। শিক্ষার্থীরা, আমরা আগে জানি ফার্স্ট এড বক্সটি কি। ফার্স্ট এড বক্সটি হলো প্রাথমিক চিকিৎসার জন্য সরঞ্জামি রাখা হয় যেই বক্সে, সেই বক্সটির নাম ফার্স্ট এড বক্স। এখন তোমাদের নিজেদের মধ্যে একটি ফার্স্ট এড বক্স রাখলে ঘরের মধ্যে যে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা দেওয়াটা সহজ হয়, ভালো হয়, বড় মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য কী করা হয়, যদি আমরা প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্স রাখো তোমরা, তাহলে সেখানে থাকতে পারে স্যাভলন বা ডেটল, ছুরি, কাঁচি, একটি ব্লেড, এরপরে দিতে পারো তুমি ব্যথানাশক কিছু ওষুধ রাখা যায়, স্প্রিট রাখা যায়। এইসব জিনিসপত্র, গজ, তুলা, ব্যান্ডেজ, এগুলো যদি রাখি তাহলে দেখা যাবে কোনো একটা ছোটোখাটো দুর্ঘটনা হলে, যে কোনো কাটা গেছে, রক্ত পড়তেছে, তুলা স্যাভলনে মুছে আমরা সুন্দর করে সেটা বন্ধ করতে পারি। এইভাবে তোমরা ঘরোয়াভাবে নিজেরা একটা ফার্স্ট এড বক্স তৈরি করা যায়। এরপর তৃতীয় অধ্যায় গৃহে রোগীর শুশ্রূষা, পার্ট 1 রোগীর কক্ষের সাজ সরঞ্জাম ও পরিচ্ছন্নতা, পার্ট 2 রোগীর শারীরিক ও মানসিক যত্ন। এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে, রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। রোগীর কক্ষ ব্যবস্থাপনা করার ক্ষেত্রে রোগীর কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বটা হলো সবচেয়ে আগে। রোগীর বালিশ, চাদর, সব কিছু, থালা, প্লেট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ রোগীর কক্ষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে দেখা যাবে রোগীর বেশি সময় লাগবে সুস্থ হতে। আর যদি রোগীর কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে খুব সহজে নিরাময় পাবে। এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে করা যায়? রোগীর কক্ষের দরজা জানালাটির পর্দা সাদা হলে ভালো হবে। এরপরে দরজা জানালা দিয়ে আলো বাতাস ঢুকে, পর্দা লাগালে কড়া রোদ ঢুকতে পারবে না, সেভাবে রাখতে হবে। রোগীর কক্ষের চাদর, জানালার পর্দা, মশারি সব কিছু গরম পানি, ডেটল বা স্যাভলন দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। রোগীর যে থালা, যে প্লেট, গ্লাস, বেড পেন ব্যবহার করে তা সুন্দর করে গরম পানি এবং ভীম এগুলো ব্যবহার করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তৎক্ষণাৎ রোগীর যে টয়লেট ব্যবহার করে সেগুলো
প্রতিদিন ফিনাইল ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। আবার খেয়াল রাখতে হবে রোগীর কক্ষে যেন মশা মাছির উপদ্রব না ঘটে, তাহলে দেখা যাবে আরও রোগ জীবাণু বাড়বে। এছাড়া রোগীর যে ঘরে থাকবে সেই ঘরটি যদি মাটির হয় তাহলে পানি পড়লে সাথে সাথে মুছে ফেলতে হবে, আর যদি কাঁচা হয়ে থাকে কয়েকদিন পর পর মুছে নিতে হবে, লেপে নিতে হবে। রোগীর ঘরে যাতে পূর্ণ আলো বাতাস ঢুকে সেই ব্যবস্থা রাখতে হবে। এতে করে হবে রোগীর কক্ষটি কিভাবে আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে, যাতে রোগী পুরোপুরি সুস্থ হতে বেশি সময় না লাগে। রোগীর কাঁথা কম্বল মাঝে মাঝে কড়া রোদে দিয়ে পরিষ্কার করে রাখতে হবে, কড়া রোদে দিতে হবে, তাহলে রোগ জীবাণু অনেকটাই দূর হবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় বয়ঃসন্ধিকাল পার্ট 1 বয়ঃসন্ধিকালের পরিবর্তন, পার্ট 2 বয়ঃসন্ধির পরিবর্তনের কারণ, পার্ট 3 বয়ঃসন্ধিকালের পরিবারের সাথে খাপ খাওয়ানো। এখন তোমাদের দেখো 4 নম্বর প্রশ্নটি, বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন? এই সময় স্কুলের সাথে খাপ খাওয়ানো তুমি কি কি করতে পারো? শিক্ষার্থীরা দেখো, আমরা আগে একটু জানি বয়ঃসন্ধিকালটা কি। 10-11 বছর বয়স থেকে 18-19 বছর বয়সকে কৈশোরকাল বলে। এই কৈশোরকালের অপর নামই হলো বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালের সময় ছেলে এবং মেয়েদের বিভিন্ন শারীরিক, মানসিক, সামাজিক পরিবর্তন দেখা দেয়। তাদের ওজন, উচ্চতা বৃদ্ধি পায়। এই সময় তাদের মেজাজ খিটখিটে ধরনের হয়। এখন এই সময় বয়ঃসন্ধি পরিবর্তন জানা দরকার, প্রয়োজন কেন? তোমাদের জানা দরকার এই জন্য যে পূর্বে যদি জানা থাকে বয়ঃসন্ধিকাল, তাহলে পূর্ব প্রস্তুতিতে বয়ঃসন্ধিকাল সম্পর্কে পূর্বেই প্রস্তুতি জানা থাকবে। এবং যদি এই বয়ঃসন্ধিকাল সম্পর্কে তোমরা জানো, তাহলে বড়দের সাথে খোলামেলা আলোচনা করতে পারবে। আবার তোমাদের ছোট ভাই বোনদের সাথে পূর্বেই তোমাদেরকে এই বয়ঃসন্ধিকাল সম্পর্কে তাদেরকে ধারণা দিতে পারবে। এছাড়া পরিবার ও সমাজের সাথে সহজেই খোলামেলা আলোচনা করতে পারবে এবং খাপ খাওয়ে নিতে পারবে, এবং তোমাদের মধ্যে এটা বিরূপ ভাব আসবে না, অস্বস্তি বোধ হবে না। তাই বয়ঃসন্ধিকালটা এই জন্যই জানা প্রয়োজন। এরপর আসো, এই সময় স্কুলের সাথে খাপ খাওয়ানো কি কি? স্কুলের সাথে খাপ খাওয়াতে হলে স্কুল সহপাঠী ও সমবয়সী দলের সাথে খাপ খাওয়ানো এবং সুসম্পর্কে বজায় থাকবে বয়ঃসন্ধিক্ষণের অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্কুলে পাঠ্যক্রম বহির্ভূত যেসব কার্যক্রম চলে সেগুলোতে অংশগ্রহণ করা জনপ্রিয় হওয়ার অন্যতম উপায়। এই সময় স্কুলের সাথে খাপ খাওয়ানোর জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেন? দেখো, নিয়মিত লেখাপড়া করা, দলের সাথে কিংবা সহপাঠীদের সাথে বন্ধুর মতো মেলামেশা করা, কাউকে হিংসা না করা, সকলকে সহযোগিতা করা, যে কোনো সমস্যা গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করা। শিক্ষার্থীরা, আমি আশা করি ক্লাস 8-এর যে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমরা বুঝতে পেরেছ। এরপরেও তোমাদের আমার এখান থেকে নিয়ে আবার বই আছে, দেখে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটি লিখবে। সবাইকে ধন্যবাদ। আসতে বলে এটা কি সম্ভব? এই যে বড় মেয়ে জন্মের মতো লেখা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান বলি না, এরকম বিভিন্ন চেয়ারম্যান পরিষদ থেকে ভুয়া জগৎ মেয়েরা বয়স 18 বছর ঠিক আছে। তাই বললাম যে আপনার মেয়ে বোঝানো